সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আমাকেও আল্লাহ পাক ভালো রেখেছেন। তোমরা যারা 2024-25-এর নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আছো, তাদের নতুন যে শিক্ষাক্রম, নতুন যে পাঠ্যক্রম আছে, সেই পাঠ্যক্রমের গণিত নিয়ে আজকে আলোচনা করব। গণিতের ধারাবাহিক গণিত বইয়ের ধারাবাহিক প্রতিটি অধ্যায় তোমাদের মাঝে আলোচনা করা হবে। আমি অনেকগুলো অংশে একটা অধ্যায়কে বিভক্ত করব। অনেকগুলো অংশের মাধ্যমে আমি তোমাদের প্রত্যেকটি অধ্যায়কে শেষ করব। আজকে একদম শুরুর অধ্যায়, অর্থাৎ প্রত্যেক জীবনের সেট, এই অধ্যায় থেকে আলোচনা করা হবে। এই অধ্যায়ের প্রথম অংশ আজকে আলোচনা করব, সেট সম্পর্কে আলোচনা করব। তোমরা আমার ভিডিওগুলো নিয়মিত দেখবে, তাইলে তোমরা অনেক উপকৃত হবে এবং অনেক কিছু জানতে পারবে। আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করব প্রতিটি অধ্যায়ের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তোমরা যদি তোমাদের এই অঙ্কগুলো শিখতে চাও, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং সুন্দর সুন্দর কমেন্ট করবে, লাইক করবে। কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবে, যাতে করে পরবর্তীতে আমি আরও সুন্দরভাবে, আরও গোছানোভাবে, আরও মার্জিতভাবে তোমাদের জন্য ভিডিও উপহার দিতে পারি। সেজন্য তোমরা আমাকে সাহায্য করবে, লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং আমি তোমাদের সহযোগিতা কামনা করছি। তাহলে আজকে শুরু করছি প্রত্যেক জীবনে সেট। সেট আসলে কি? সেট হলো সসীম বা অসীম বস্তুর একটি সংগ্রহ, যা একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য ধারণ করে। সেট হলো সসীম বা অসীম বস্তুর একটি সংগ্রহ, যা একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য ধারণ করে এবং প্রতিটি বস্তুর স্বতন্ত্রতা বজায় থাকে। আসলে আমরা প্রত্যেক জীবনে অনেক সেটের নামই আমরা শুনেছি, যেমন গ্লাস সেট, পিরিচ সেট, কাপ্রিসের সেট, তারপরে ফুলের টপের সেট, এরকমের বিভিন্ন সেটের নাম আমরা শুনেছি। আসলে সেটের মাধ্যমে কতগুলো বস্তুকে সুনির্দিষ্টভাবে সংগ্রহ করা হয়, সুনির্দিষ্টভাবে তোমার সংজ্ঞায়িত করা হয় এবং সংগ্রহ করা হয়। যেমন আমি যদি বলি মৌলিক সংখ্যার সেট, তাইলে এখানে আসলে প্রত্যেকটা সংখ্যাই হবে মৌলিক সংখ্যা। যেমন এই সেটের ভিতরে 2, তারপরে 3, 5, 7 এগুলো থাকবে, এর বাইরের কোনো কিছুই থাকবে না। তাই এই সেটের মাধ্যমে আমরা মৌলিক সংখ্যাকে পৃথক করে ফেলতে পেরেছি। তারপরে আছে তোমার স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যার সেট যদি বলি, তাহলে সকল স্বাভাবিক সংখ্যা এখানে আসবে। 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 5, 6 এভাবে চলতে থাকবে, অর্থাৎ এক ব্যবধানে তোমার সংখ্যাগুলো আসতে থাকবে অসীম পর্যন্ত। তারপর যদি বলি 20-এর গুণনীয়কের সেট, তখন এখানে এটা একটা সসীম সেট, কারণ 20-এর গুণনীয়ক হলো 20কে যেসব সংখ্যা দিয়ে ভাগ করলে মিলে যায়, সেগুলো হলো 20-এর গুণনীয়ক। 20-এর
গুণনীয়ক, যেমন 2, তারপরে আছে তোমার 4, তারপর আছে 5, তারপর আছে 10, এইভাবে এইভাবে 20-এর গুণনীয়কগুলো তোমার এসিটিভিটা থাকবে। তারপরে আমরা আবার বলতে পারি, যেমন তোমাদের স্কুলে নবম শ্রেণীর ছাত্রছাত্রীর সেট। এ কথা মানে কি? কথা মানে হলো শুধুমাত্র তোমার নবম শ্রেণীর ছাত্রছাত্রী এখানে থাকবে, অন্য কেউ না। যদি বলি তোমাদের স্কুলের সকল ছাত্রছাত্রী সেট, তাহলে এখানে তোমাদের স্কুলের সকল ছাত্রছাত্রী থাকবে। তার মানে আমরা বুঝতে পারলাম যে সেট হলো আসলে সসীম বা অসীম বস্তুর একটি সংগ্রহ। সসীম বা অসীম বস্তুর একটি সংগ্রহ, যা একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য ধারণ করে এবং প্রতিটি বস্তুর স্বতন্ত্রতা বজায় রাখে। অর্থাৎ কতগুলো বস্তুর একটি সুনির্দিষ্ট সংগ্রহ আমরা সেটের ভিতরে পাই। অর্থাৎ আমরা যে বস্তুগুলোকে সুনির্দিষ্ট করব, শুধু সেই বস্তুগুলো এই সেটের ভিতরে থাকবে। তাহলে আশা করছি শিক্ষার্থীরা তোমরা সেট সম্পর্কে বুঝতে পেরেছ। এখন তোমাদের বইয়ের কয়েকটি কাজ দেওয়া আছে, এই কাজগুলো তোমাদেরকে আজকে বুঝিয়ে দেব সুন্দরভাবে। খেয়াল করো, এখানে একটি কাজ আছে, প্রতিটি শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার সময় তোমাদের এক্সের বই দেওয়া হয়। এটি তোমার বইটি দেওয়া আছে, তোমাদের নতুন যে বই আছে এটি বইয়ের ভিতরে এগুলো দেওয়া আছে। প্রতিটি শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার সময় তোমাদের এক্সের বই দেওয়া হয়। অষ্টম শ্রেণীতে যখন উত্তীর্ণ হয়েছিলে, তোমাকে যে বইয়ের সেট দেওয়া হয়েছিল তাতে কি কি বই ছিল নিচে ফাঁকা করে লেখো। অর্থাৎ তুমি যখন সপ্তম শ্রেণীতে পরীক্ষা দিয়ে অষ্টম শ্রেণীতে উঠেছো, তখন তোমাকে এক্সের বই দেওয়া হয়েছিল। সেই বইগুলো কি কি, সেই বইয়ের সেটগুলো কি কি, সেটা তোমার ফাঁকা করে লিখতে হবে। তো দেখো, এখানে আমি ফাঁকা করে বইয়ের নামগুলো লিখে দিয়েছি। যেমন আমি এখানে লিখেছি অষ্টম শ্রেণীর বইয়ের সেট। তো অষ্টম শ্রেণীতে কী কী বই ছিল? যেমন বাংলা ছিল, ইংরেজি ছিল, গণিত, বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ইসলাম শিক্ষা, কৃষি শিক্ষা, শারীরিক শিক্ষা। আরও বই থাকতে পারে। তো তোমাদের যদি আরও বই থেকে থাকে বা অন্যান্য বইয়ের না আরও যদি বই তোমাদের দেওয়া হয়ে থাকে, তোমরা সেগুলো লিখে দেবে। আর একটা জিনিস খেয়াল রাখবে, সেট লেখার সময় অবশ্যই তোমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করবে এবং তোমার প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটি উপাদানের মাঝখানে অবশ্যই কমা ব্যবহার করবে। এরপরে আরেকটি কাজ আছে, সেই কাজটি একটু লক্ষ্য করো, একটু মনে করে দেখো, শেষ যখন রং পেন্সিল ব্যবহার করেছিলে, তোমার রং পেন্সিলের সেটে কি কি রং ছিল? তুমি যখন শেষবারের মতো রং পেন্সিল ব্যবহার করেছিলে, তখন ওই রং পেন্সিলের সেটে কি কি রং ছিল সেগুলো তোমার ফাঁকা করে লিখতে হবে। তো আমি সেগুলো ফাঁকা করে লিখে দিয়েছি, তোমরা সুন্দরভাবে দেখে নাও, তোমরা যাতে ঘরে বসে এগুলো সুন্দরভাবে করতে পারো। দেখো কীভাবে লিখেছি, রং পেন্সিলের সেট, তারপরে সমান দিয়ে সেকেন্ড ব্র্যাকেট। তাহলে রং পেন্সিল সেটের ভিতরে কী কী রং ছিল? লাল, হলুদ, সবুজ, কমলা, বেগুনি, কালো, গোলাপি আর আসমানি। আরও যদি রং থেকে থাকে তুমি লিখে দেবে, সমস্যা নাই। এবং অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করবে এবং প্রত্যেকটি উপাদানের মাঝখানে অবশ্যই কমা ব্যবহার করতে হবে। তারপরে খেয়াল করো, দেখো তোমরা হয়তো অনেকেই ক্রিকেট খেলা দেখতে বা খেলতে পছন্দ করো। তোমরা অবশ্যই শিক্ষার্থীবৃন্দরা অনেকেই ক্রিকেট খেলে থাকো বা খেলা দেখা পছন্দ করো। তাহলে এখানে তোমার একটি কাজ দিয়েছে যে তোমরা অনেকেই হয়তো ক্রিকেট খেলা দেখতে বা খেলতে পছন্দ করো। একটি ক্রিকেট খেলার সরঞ্জামের
ছবি তোমাদের বইয়ে দেওয়া আছে। একটি ক্রিকেট খেলার সরঞ্জামের সেটের ছবি তোমাদের বইয়ে দেওয়া আছে। তোমাদের লিখতে হবে সেটটিতে কী কী রয়েছে এবং সে খেলার সরঞ্জামের সেটের যে ছবি দেওয়া আছে সেখানে যেগুলো রয়েছে সেগুলো ফাঁকা করে সুন্দরভাবে লিখতে হবে। তাহলে তোমরা ফাঁকা করে সুন্দরভাবে আগের নিয়মেই এগুলা লিখবে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ছবিতে যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো সুন্দরভাবে একের পর এক কমা দিয়ে লিখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দেবে। তাহলেই তোমার সমাধান হয়ে গেল বা লেখা হয়ে গেল। তাহলে আমি লিখে দিয়েছি, খেয়াল করো। ক্রিকেট খেলার সরঞ্জামের সেট কী কী ছিল এই ছবির ভিতরে? ব্যাট, ডান প্যাড, বাম প্যাড, ডান গ্লোভস, বাম গ্লোভস, আর্ম গার্ড, থাই গার্ড, জগ স্টাম্প আর হলো ব্যাগ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমার বইয়ের যে ছবিতে ক্রিকেট খেলার সরঞ্জামের যে সেটটি ছিল সেখানে এইগুলো তোমার দেওয়া আছে। আমি এগুলো সুন্দরভাবে তোমার লিখে দিয়েছি সেট আকারে। এখন পরবর্তী আরেকটি বিষয় তোমাদের দেওয়া আছে, সেটি খেয়াল করো। সেটিকে কি বলা আছে এখানে? মৃতদের বিদ্যালয়ের 16 জন শিক্ষার্থী একটি স্থানীয় গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছিল, যেখানে শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা যাচাইয়ের জন্য বিভিন্ন কুইজ দেওয়া হয়েছিল, যার পূর্ণমান ছিল 100। দেখো, মৃতদের বিদ্যালয়ের 16 জন শিক্ষার্থী একটি স্থানীয় গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছিল, যেখানে শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা যাচাইয়ের জন্য বিভিন্ন কুইজ দেওয়া হয়েছিল, যার পূর্ণমান ছিল 100। যার পূর্ণমান ছিল কত? 100। তো তোমাদের কি করতে হবে এখানে? তোমাদের এখানে কাজটা কি দেখো। আসলে সেট কেন দরকার বা সেট বাস্তবিক জীবনে কীভাবে প্রয়োগ করতে হয় সেটাই এখানে দেখানো হয়েছে। দেখো, প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে যে তাদের মাঝে কে জাতীয় অলিম্পিয়াডে যাবে। যে সকল শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর 60%-এর বেশি, তারা জাতীয় পর্যায়ে বিদ্যালয়ে প্রতিনিধিত্ব করবে। তো এখানে একটি চার্ট দেওয়া আছে, কিছু শিক্ষার্থীর নাম দেওয়া আছে এবং তাদের নাম্বার দেওয়া আছে। যেমন প্রথমে আছে সাগর, কামাল, মিতু, সেলিম। তাদের প্রাপ্ত নম্বর হলো 58, 58। তারপর আছে 72, 72। তারপর আছে 79, 79। তারপর আছে 33 মানে 33। তারপরে আছে দীপ্তি, অভিজিৎ, জেবা, রওশন। তাদের প্রাপ্ত নম্বর হলো 45 বা 45। তারপর আছে 63, 63। তারপর আছে 90 বা 90। এরপরে আছে 35 বা 35। এরপর আছে কলি, বিজয়, চৈতি, তার নাহার। তাদের প্রাপ্ত নম্বর হলো 77 বা 77, 74, 74, 81, 81 এবং 78, 78। তারপর আছে মারুফ, এন্ড্রু, আকাশ আর আছে তাসনিম। তাদের প্রাপ্ত নম্বর হলো 50, 50, 76, 76, 59, 59 আর হলো 80 বা 80। উক্ত অলিম্পিয়াডে প্রাপ্ত নম্বর সমূহের মধ্যে 60%-এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু ভালোভাবে খেয়াল করো। এখন উক্ত অলিম্পিয়াডে প্রাপ্ত নম্বরসমূহের মধ্যে 60%-এর অধিক নম্বরসমূহকে এ সেট এবং 60% বা এর কম নম্বরসমূহকে বি দ্বারা প্রকাশ করা হলে দেখা যায়। অর্থাৎ যারা 60%-এর চেয়ে বেশি নাম্বার পেয়েছে তাদেরকে আমরা এ সেট, এবং 60%-এর যে যারা কম নাম্বার পেয়েছে, 60% বা তার চেয়ে যারা কম নাম্বার পেয়েছে তাদেরকে বি সেট দ্বারা প্রকাশ করলে আমরা কি পাই? আচ্ছা, খেয়াল করো, এখানে আমরা পাইলে 60%-এর অধিক যারা পেয়েছে তাদেরকে আমরা এ সেট ধরেছি। তাহলে এ সেটের ভিতরে কোন নাম্বার থাকবে, কত নাম্বার থাকবে? দেখো, এ সেট সমান হবে
72, 79, 63, 90, 77, 74, 81, 78, 76 আর হলো 80। এগুলো থাকবে অ্যাসিডের ভিতরে, কারণ আমরা 60% অধিক যারা পেয়েছে তাদেরকে ধরেছি অ্যাসিড। এরপরে খেয়াল করো, 60% বা 60%-এর চেয়ে কম যারা পেয়েছে তাদের সেট হলো বি। তাহলে বিতে কী কী থাকবে, কোন কোন সংখ্যাগুলো থাকবে? বিতে থাকবে হলো 58, 33, 45, 35, 50 আর 59 মানে 59। এগুলো হলো বিসের উপাদান আর ওগুলো হলো অ্যাসিডের উপাদান। তো এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? দেখো, আমরা নিচের বিষয়গুলো এখান থেকে আমরা স্পষ্টই বুঝতে পেরেছি। আমরা নিচের বিষয়গুলো স্পষ্টতই বুঝতে পারছি। কি বুঝতে পারছি? 60%-এর অধিক নম্বর প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা অর্ধেকেরও বেশি। যারা 60%-এর অধিক নাম্বার পেয়েছে তাদের সংখ্যা আসলে অর্ধেকেরও বেশি। এরপরে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রায় 1/3 শিক্ষার্থী 60%-এর কম নাম্বার পেয়েছে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রায় 1/3 শিক্ষার্থী 60%-এর কম নাম্বার পেয়েছে। টোটাল নাম্বারগুলো যদি গুণে দেখি, আমরা যদি গণনা করে দেখি, তাহলে আমরা কত পাবো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। টোটাল এখানে নাম্বার আছে 16টি নাম্বার আছে এখানে। তা 3 ভাগের 1 ভাগ আসে আসলে 5টি সংখ্যা। 3 ভাগের 1 ভাগে আসবে 5টি সংখ্যা। তাহলে বি সাইডে আমরা লক্ষ্য করি, বি সাইডে আমরা কতগুলো নাম্বার পেয়েছি? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি। অর্থাৎ প্রায় 1/3 বলা যায় আর কি। যদি 1/3 না হলেও প্রায় 1/3। তাইলে আমরা এখানে গণনা করে দেখলাম টোটাল সংখ্যা আছে 16টি, যার ভিতরে বিসের উপাদান অর্থাৎ 60%-এর কম নাম্বার পেয়েছে। 60%-এর কম নাম্বার আছে এখানে 6টি, তার মানে প্রায় 3 ভাগের 1 ভাগ, প্রায় 3 ভাগের 1 ভাগ। আচ্ছা, আর কি জিনিস বুঝতে পেরেছি? 60%-এর নিচে প্রাপ্ত নম্বরসমূহ 33 থেকে 59 এর মধ্যে অবস্থিত। 60%-এর নিচে প্রাপ্ত নম্বরসমূহ 33 বা 33 থেকে 59 বা 59 এর মধ্যে অবস্থিত। এছাড়া আরও কি বোঝা যায়, আরও কি তোমরা বুঝতে পেরেছো বা কি বোঝা যায় সেটা তোমার ফাঁকা করে লিখতে হবে। নিশ্চয়ই তোমার ফাঁকা ঘর দেওয়া আছে বইয়ের ভিতরে, সেই ফাঁকা ঘরে তোমার লিখতে হবে। এছাড়া আর কি বোঝা যায়, এখানে অনেক কিছুই তোমাদের বইতে দেওয়া আছে কি বোঝা যায়। এছাড়াও আরও অনেক কিছুই এখান থেকে আমরা বুঝতে পারি। সেগুলো কি সেটা তোমার ফাঁকা করে লিখতে হবে। দেখো, এখানে আমি সুন্দরভাবে লিখে দিয়েছি, তোমরা একটু খেয়াল করো, তাহলে তোমরা এটি করতে পারবে, সমস্যা নেই। 60%-এর অধিক নম্বরসমূহ 63 থেকে 90-এর মধ্যে অবস্থিত। 60%-এর অধিক নম্বরসমূহ হলো 63 থেকে 90-এর মধ্যে অবস্থিত। আমরা খেয়াল করলে দেখবে যে 60% অধিক যে নম্বরসমূহ আছে সেগুলো আসলে 63 থেকে বড় এবং 90-এর মধ্যে, অর্থাৎ 63 থেকে 90-এর মধ্যেই অবস্থিত, এর বাইরে নয়। সকল প্রাপ্ত নম্বরসমূহ 33 থেকে 90-এর মধ্যে অবস্থিত, অর্থাৎ 60% অধিক এবং 60% নিচে যত নম্বর আছে সব নম্বরগুলি মূলত 33 থেকে 90-এর মধ্যে অবস্থিত, এর বাইরে নয়। প্রাপ্ত নম্বরগুলোর মধ্যে 80 বা তার বেশি প্রাপ্ত নম্বর পেয়েছে 3 জন। অর্থাৎ প্রাপ্ত নম্বর সময়ের মধ্যে 80 নম্বর বা 80 নাম্বার পেয়েছে 3 জন শিক্ষার্থী। তোমরা যদি নম্বরগুলো খেয়াল করো তাহলে তোমরা দেখতে পারবে যে 80 নম্বরের উপরে পেয়েছে মাত্র 3 জন শিক্ষার্থী। অংশগ্রহণকারী শিক্ষার্থী প্রায় 2/3 শিক্ষার্থী 60%-এর অধিক নাম্বার পেয়েছে।
প্রাপ্ত সর্বোচ্চ নম্বর 90 বা 90 এবং সর্বনিম্ন নম্বর হলো 33 বা 33। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, প্রথম পর্ব আজকে এখানেই শেষ করব। আগামী পর্ব দেখার জন্য তোমাদেরকে আগাম আমন্ত্রণ জানিয়ে রাখছি। তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় বা তোমরা আমার ভিডিওগুলো পেয়ে যাও। ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমরা যাতে পেয়ে যাও, সেজন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আবারও বলি, তোমরা আমাকে যত সম্ভব সাহায্য সহযোগিতা করবে, ভালো ভালো কমেন্ট করে আমাকে উৎসাহিত করবে। আমি চেষ্টা করব তোমাদেরকে একদম সুন্দরভাবে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে শিক্ষার্থীবৃন্দুরা, আমার আজকে ক্লাসটি কেমন লেগেছে সেটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সবাইকে।